মাত্র 10 দিনের জন্য এক কোটিপতির মেয়ের বডিগার্ড হয়ে থাকতে পারলেই মিলবে 1,25,00,000 টাকা। আর যেহেতু রবিনহুডের ছিল টাকার নেশা, তাই সেই অফার সাথে সাথে লুফে নেয়। তবে গার্ড দিতে গিয়ে তো তারা একে অপরের প্রেমেই পড়ে যায়। কিন্তু রবিনহুড তো ছিল পাক্কা চোর। সুযোগ পেলেই বড়লোকদের টাকা পয়সা ধন সম্পদ সব হাতিয়ে নিত সে। তাছাড়া পুলিশও সব সময় তার পেছনেই পড়ে থাকত। এবার এই কথা যদি তার বড়লোক গার্লফ্রেন্ড জানতে পারে, তখন কি হবে? আর রবিনহুডই বা কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিবে, এ সবই আমরা জানতে পারব আজকের গল্প রবিনহুডে। শুরুতেই আমাদের শ্রীলঙ্কার একটি গ্রাম দেখানো হয়, যেখানে সুমি নামের একজন গুন্ডা রুদ্রকুণ্ডা নামের জায়গার কথা বলছিল। সেখানে সে তার সবথেকে কাছের মানুষ বারদাকে বলে যে কোনোভাবে তার ওই গ্রাম চাই। সুমি মূলত ওই গ্রামে নিজের মাদক ডিলিংয়ের ব্যবসা করতে চাইছিল। এরপরই আমাদেরকে এক বৃষ্টির রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় একজন লোক টেলিফোন বুথ পেতে কোনো একজনকে কল দিয়ে বলছিল যে আশ্রমের অবস্থা ভালো না, আমরা বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারছি না। এরপর আমাদেরকে ওই দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন লোক এসে বাচ্চাদেরকে খাবার দিচ্ছিল আর সাথে ভিডিও করছিল। সে একজন বাচ্চাকে প্লেটে খাবার তুলে দেয়া হয়েছে এর একটা ছবি তুলে নিয়ে চলে যায়। যদিও সেখানে অনেক বড় রান্নার পাতিল দেখা যাচ্ছিল, কিন্তু পরে সে তার দলবল নিয়ে চলে গেলে দেখা যায় একটা ছোট টিফিনে খাবার ছিল। এই সবই আসলে তারা লোক দেখানোর জন্য করেছিল। পরে আমাদেরকে আর একটা দৃশ্য দেখানো হয়। একটা কোম্পানি থেকে একজন লোক এসে 6 জন পড়ালেখা জানা বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু পরের দৃশ্যেই আমরা দেখি যে এটাও ফেকই ছিল। তখন টেলিফোন বুথের লোকটা অপর পাশের লোকটাকে জানায় যে সে তার কাছে সাহায্য চেয়েছিল, অনেক দিন হয়ে গেছে, সে কি কিছুই করবে না? তখন অপর পাশের লোকটা তাকে অপেক্ষা করতে বলে ফোনটা কেটে দেয়। এরপরই আমাদের অনাথ আশ্রমের দৃশ্য দেখানো হয়, যেখানে বাচ্চারা নিজেদের অবস্থা নিয়ে কথা বলছিল, কারণ তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এরপরই আমাদেরকে রাম নামের একজন ছেলেকে দেখানো হয়, যে বলছিল যে ভারত আমার দেশ আর সব ভারতীয় আমার ভাই বোন, সবাই একটা পরিবারের মতো। আমরা তাই নিজের প্রয়োজনের জন্য পরিবারকে ব্যবহার করা একটা ভুল কাজ। রাম সবাইকে এটা আশ্বাস দেয় যে সে তার পরিবারের সাহায্যে অনাথ আশ্রমের সব বাচ্চাদেরকে পড়াবে। এরপরে আমরা রামকে বেলুন নিয়ে একটা গাড়ির কাছে দেখতে পাই, যেখানে সে একজন লোককে টাকা ছাড়াই 2টা বেলুন দিয়ে আসে। আর বেলুনগুলো ফাটালেই আমরা দেখতে পাই এর মধ্যে থেকে এক ধরনের বাতাস বের হয়ে আসে, যার ফলে গাড়ির সবাই অজ্ঞান হয়ে যায়। এরপরই রাম লোকটার পকেট থেকে চাবি নিয়ে তার গাড়িতে চুরি করে নেয়। এরপর আমরা দেখতে পাই অনাথ আশ্রম এখন আবারও আগের মতো ভালোভাবে চলছে। এখানে সবার ভালো খাবারের সাথে সাথে পড়ালেখাও বেশ ভালো মতো চলছে। সবাই সবার নিজের চাহিদা অনুযায়ী চলতে পারছিল। আর এই সবই হয়েছে রামের সেই চুরির জন্য। সেসব করে এই অনাথ আশ্রমের সবাইকে সাহায্য করছিল। রাম বেছে বেছে তাদের বাসায় চুরি করছিল, যারা তাদের অনাথ পায়, যার ঘর থেকে রাম 10 লক্ষ টাকা চুরি করে। এভাবেই ধীরে ধীরে বড় হয়ে যায় সে। চুরির জন্য তাকে এখন সবাই রবিনহুড নামে জানে, অর্থাৎ যে ধনীর টাকা লুট করে গরিবদেরকে সাহায্য করে। তাই সে এখন তাদের সবার হিরো। তো এরপরই আমাদেরকে একটা টিভি নিউজ দেখানো হয়। সেখানে বলা হয় যে রবিনহুড শুধু বড়লোকদেরকেই নিশানা বানাচ্ছে। কে এই রবিনহুড? এর পরের দৃশ্য হোম মিনিস্টারের ঘরে শিফট হয়, যেখানে হোম মিনিস্টার একজন বড় অফিসারকে বলছিলেন যে কোনোভাবেই রবিনহুডের কেসটা সলভ করতে, যেখানে সে অফিসার ভিক্টর নামে একজন দক্ষ পুলিশের হাতে কেসটা দিয়ে দেয়। এরপরই আমাদের কাছে সরাসরি ভিক্টরের অফিসের দৃশ্য আসে। 2 জন রবিনহুডের নামে কেস করতে এসেছিল। এরপর মহিলাটা আমাদেরকে রবিন সম্পর্কে বর্ণনা দিতে থাকে। তবে সেখানে বর্ণনার পরিবর্তে মনে হচ্ছিল সে তো প্রশংসা করছে, যেটা দেখে শুনে খুবই বিরক্ত হয়ে যায় ভিক্টর, আর সেখান থেকেই উঠে যায়। আর অন্য অফিসারকে বলে সে যেন FIR লিখে নেয়। এরপরই আমাদেরকে ভিক্টরের টিমকে দেখানো হয়। তারা সবাই তখন রবিনহুডের বাইক ফলো করছিল। এরপরে আমরা একটা সোনা চুরির দৃশ্য দেখতে পাই, যেখানে রাম তার কিছু বন্ধু বান্ধব আর পুলিশও পৌঁছে গিয়েছিল। কিন্তু রাম তো খুব চালাকির সাথে পুলিশকে ধোকা দেয় আর সেখান থেকে সোনা নিয়ে চলে আসে। পুলিশ তো টেরও পায় না, কিন্তু ভিক্টর সেখানে একটা সিসি ক্যামেরা দেখতে পায়। এভাবেই আমরা প্রত্যেক দিন নতুন নতুন কৌশলের সাথে রামকে চুরি করতে দেখি। এদিকে ভিক্টরও তো থেমে থাকার পাত্র নয়, সেও রামকে ধরার চেষ্টা চালিয়ে যেতে থাকে। অন্যদিকে
রামও চুরি করা বন্ধ করে না। আসলে রাম তো এই চুরি করত সেই অনাথ আশ্রমের জন্য। এছাড়াও সে বিভিন্ন গরিব দুঃখীকে সাহায্য করত এই চুরির টাকা দিয়েই। তার কাছে এটা অন্যায় মনে হতো না। তো এরপরেই আমরা রামকে আরও একটা জায়গায় চুরি করতে দেখি, কিন্তু পুলিশ এখানে আগে থেকেই সিকিউরিটি সিগন্যাল লাগিয়ে রেখেছিল। তাই রাম লকারটা খোলার সাথে সাথেই পুলিশেরা অ্যালার্ট হয়ে যায় আর রামকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। রাম তো তখন বারবার দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দরজা খুলছিল না। দরজাটা সেখানে লক হয়ে গিয়েছিল। এখানে আমরা রামকেও কিছুটা নার্ভাস দেখতে পাই, কারণ সে ধরা পড়লে সেই গরিবদের কি হবে, সে কিভাবে তাদেরকে হেল্প করবে। তো এরপরেই দেখা যায় ভিক্টর যখন দরজা খোলে তখন সে রামকে কোথাও দেখতে পায় না। তবে সে তো ভেবেছিল আজ রামকে ধরেই ফেলেছে। আসলে রাম ওপরের দিক থেকে পালিয়ে গিয়েছিল। এরপরেই সে নিজের ড্রেস দ্রুত চেঞ্জ করে নেয় আর ছাদ দিয়ে বেরোয়, কিন্তু তখন সেখানেও পুলিশ আসতে থাকে। রাম তো বিভিন্ন জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে আসলে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তখনই আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। আসলে রাম অনেক আগেই রবিন হুডের নামে একটি কেস করে রেখেছিল। বর্তমানে দেখা যায় সে ভিক্টরকেই মারতে যায়, কিন্তু সেই সময় অন্যান্য পুলিশরা এসে তাকে থামায় আর রাম তাদের জানায় সে আসলে ভিক্টরকে রবিন হুড ভেবে নিয়েছিল। তো সেখানে আমরা রাম আর ভিক্টরের মধ্যে রবিন হুডকে ধরা নিয়ে একটা তর্কাতর্কি দেখতে পাই, যার ফলে এই বারেও রাম খুব সাবধানতার সাথে বেঁচে যায়। কিন্তু তারপরেও ভিক্টরের রামের ওপরে সন্দেহ হয়ে যায়, তাই সে তার দলকে রামের ওপর বিশেষ নজর রাখতে বলে। তাই ভিক্টরের দুজন পুলিশ অফিসার সেখান থেকে রামের পিছু করতে শুরু করে, কিন্তু রাম তো অনেক বেশি দূর তো ছিল, সে তো এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পেরে যায়। তাই সে কোনো মতে পিকচারে সেই দুজন অফিসারকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যায়। এরপরে আমাদেরকে রাতের বেলা আশ্রমের দৃশ্য দেখানো হয়। সেখানে রাম বলছিল, যখন আমি অনেক ছোট ছিলাম তখন একজন বুড়ো আমাকে রাস্তা থেকে তুলেই আশ্রমে দিয়েছিল, তখন থেকেই উনি আমার সবকিছু। এরপর সে আরও বলতে থাকে, আজকে তো পুলিশ আমাকে পিছু করেছে, কালকে ওরা আশ্রমেও চলে আসবে, তখন অনাথ আশ্রমের ছেলে মেয়েকে সবাই চোর ভাগতে শুরু করবে। তাই সে তার বন্ধুদেরকে বলে যে কালকে থেকে সে চাকরি করা শুরু করবে। এরপরে আমাদেরকে অস্ট্রেলিয়ার একটি নিউজ দেখানো হয়, যেখানে একটা কোম্পানি সম্পর্কে বলা হচ্ছিল যারা ক্যান্সারের ওষুধ বের করে ফেলেছিল, আর সেই কোম্পানির মালিক ছিল বাসুদেব। এরপরে আমাদেরকে বাসুদেবের মেয়ে নীরাকে দেখানো হয়। দেখা যায় একটা অনুষ্ঠানে বাসুদেব আর তার মেয়েকে সম্বর্ধনা দেয়া হচ্ছে, কিন্তু যারা বক্তব্য দিচ্ছিল তারা বাসুদেবের মেয়ের নাম পড়তে না পারায় তাকে বাসুদেবের মেয়ে বলে সম্বর্ধনা দেয়া হয়, যেটা নীরার পছন্দ হয় না। তার মতে সে অনেক বেশি ট্যালেন্টেড থাকার পরেও কোনো জায়গায় তার নিজের নাম নেই। কিন্তু আমরা পরেই কাহিনীর উল্টোটা দেখতে পাই। আসলে নীরা কোনো কিছু নিজের যোগ্যতায় করতেই পারেনি। সব কিছুতে যাতে সে কষ্ট না পায়, সে যেন তার বাবা তাকে সাকসেসফুল দেখানোর চেষ্টা করত সবসময়। যাক, তো এরপরে নীরার কাছে রুদ্রাকুণ্ডা গ্রাম থেকে কল আসে, যেখানে তাকে একজন বলছিল যে তার দাদা খুব অসুস্থ, সে শেষবারের মতো তাকে দেখতে চায়। কিন্তু ক্যামেরার ওপাশে আমরা প্রত্যেকজন মানুষের গলায় ছুরি ধরা দেখি। আসলে এটা সেই গ্রাম ছিল যে গ্রাম গল্পের শুরুতেই সুয়ামিক আর পুরো দলবল নিয়ে দখল করে ফেলেছিল। আর আমরা এখন ফোনের ওপারেও যে লোকগুলোকে দেখতে পাই সেগুলো সুয়ামিরই লোক ছিল। তারাই বাধ্য করেছিল সবাইকে নীরাকে কল করার জন্য। এখন সুয়ামি কেন নীরাকে রুদ্রাকুণ্ডা গ্রামে আনতে চায় তা তো আমরা গল্পের সামনেই জানতে পারব। নীরা তার বাবার কাছে তখন ইন্ডিয়া যাওয়ার অনুমতি চায়, কিন্তু সে সরাসরি তা নিষেধ করে দেয়। তবে পরে বাসুদেবের বন্ধু নীরাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপরে আমরা নীরার সেফটির জন্য একটা সিকিউরিটি এজেন্সির কাছে কল দিতে দেখতে পাই। তখন জ্যোতি ইন্টারনেটে ইন্ডিয়ার নাম্বার 1 সিকিউরিটি এজেন্সি সার্চ করে, যেখানে আমাদের ওই সিকিউরিটির প্রধান জনকে দেখানো হয়। আসলে গুগল তাদের এজেন্সিকে 1 নাম্বার দেখালেও তাদের অবস্থা তো খুবই খারাপ ছিল, যেখানে রাম চাকরি নিতে আসে। তো দেখা যায় ওই এজেন্সির মালিকজন রামের কথাবার্তা শুনে অনেক খুশি হয়ে যায়, আর সে এটাও বুঝতে পারে যে রামই তাদের ক্লায়েন্টদেরকে খুশি করতে পারবে। এরপরে আমরা সেখানে নীরার ম্যানেজার জ্যোতির কল আসতে দেখি, যেখানে তারা অস্ট্রেলিয়া থেকে কল দিয়েছে শুনেই জন খুব খুশি হয়ে যায়। তখনই তার হাত থেকে মোবাইল নিয়ে রাম কথা বলতে থাকে, যেখানে জন আর তার সহকর্মী প্রথমে 60,000 নাকি 70,000 নিবে সেটা নিয়ে ভাবছিল, কিন্তু রাম তো সরাসরি $1,00,000 কথা বলে দেয়। তখন তো তার থেকে জন তাড়াতাড়ি ফোন কেড়ে নেয় আর বলে যেটা বেশি হয়ে যাবে, তারা এত টাকা দিবে না। কিন্তু তখনই জনের ফোনে $1,00,000 চলে আসে, যা দেখে তো জনের অবস্থাই খারাপ হয়ে যায়। এরপর জ্যোতি আবারও কল দেয়। তো তারপরেই দেখা যায় রাম জনকে দিয়ে জ্যোতিকে বলায় যে তারা অ্যাডভান্সের টাকা নিয়ে কাজ করবে আর বাকিটা কাজ শেষ হওয়ার পরে নিবে। এত সহজে এত টাকা পেয়ে তো জন রামকে খুব খাতিরদারি করতে থাকে। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই রাম জনের কাছে তার সিকিউরিটি টিম দেখতে চায়, যেখানে আমরা খুবই বুড়ো বুড়ো 3 জন লোককে দেখি, যাদের তো হাঁটাচলা করাই কষ্টকর হয়ে যাচ্ছিল।
রাম তখন বলে এই সবে হবে না, তাদের সবকিছুই চেঞ্জ করতে হবে। এরপরই আমরা রামকে দেখি সে তার পুরো টিম নিয়ে খুব সুন্দরভাবে এয়ারপোর্টে এন্ট্রি নেয়। তো সেখানে রাম ফুল দিয়ে নীরাকে স্বাগত জানাতে গেলে সে রামকে পাত্তাই দেয় না। বাধ্য হয়ে রামকে ফুলটা নীরার ম্যানেজার জ্যোতিকে দিতে হয়। তখন জ্যোতি রামকে জিজ্ঞেস করে এখানে তো মাত্র 6 জন লোক, তারা তো আরও বেশি সিকিউরিটি চেয়েছিল। তখন রাম তাকে বেশ উল্টোপাল্টা বুঝিয়ে কথাটা ঘুরিয়ে দেয়। এরপর রাম জ্যোতিকে বলে আশেপাশে যত লোক দেখতে পাচ্ছে সে সবগুলোই তাদের লোক, শুধু তারা ছদ্মবেশে আছে। তো এরপরই তাদের গাড়ি এসে একটা হোটেলের সামনে থামে। হোটেলে ঢোকার সময়ই হোটেলের সামনে চাওয়ালাকেও রাম নিজেদের লোক বলে দাবি করে, আর যদিও এটাতে বিশ্বাস করে নেয়। তো হোটেলে ঢোকার আগেই নীরা জনকে বলে যে তাকে হায়দ্রাবাদের সবথেকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে। এরপরে আমাদেরকে আবারও হোম মিনিস্টারের ঘর দেখানো হয়, যেখানে ভিক্টর এসেছিল। ভিক্টরকে সেখানে দেখে একটা সিকিউরিটির কাজ করতে বলা হয়। তখন সে বলে যে সে তো রবিনহুডের কেসে কাজ করছে। এটা শুনে তো হোম মিনিস্টার তাকে খুব অপমান করে আর বলে যে তার নাম ভিক্টর হতে পারে, কিন্তু এই কেসে কোনো ভিক্টরি আসবে না। হোম মিনিস্টার এই কেসটা নিজেই দেখবে। তখন ভিক্টর হুট করেই বলে যে সে অসুস্থ থাকার কারণে কয়েকদিন ছুটি নিবে, যখন সে ঠিক হবে তখন সে আবারও কাজে ফিরবে। সে সময় হোম মিনিস্টার বলে যে তাকে দেখে তো ঠিকই লাগছে, তাহলে সে কেন ছুটি নিবে। সেই সময় হোম মিনিস্টার আর অন্যান্য অফিসারের সামনে ভিক্টর হুট করেই নিজের হাতে গুলি করে দেয় আর বলে যে গুলি পরিষ্কার করার সময় তার হাতে গুলি লেগে গিয়েছিল, আর এই বাহানায় সে ছুটি নিয়ে নেয়। যেটা দেখে আমরা ভিক্টরের তীব্রতা বুঝতে পারি। এসব দেখে তো হোম মিনিস্টার আর অন্যান্য অফিসাররাও খুবই অবাক হয়ে যায়। তো এরপর ভিক্টর এটাও বলে যে যখন তার হাত ভালো হবে সে তখন আবারও রবিনহুডের কেসে জয়েন করবে। এরপর আমাদের দেখানো হয় যে জন নীরাকে বেস্ট প্লেস নামে একটা শপিং মলে নিয়ে আসে। আসলে নীরা বেস্ট প্লেস বলতে কোনো সুন্দর জায়গা বুঝিয়েছিল, কিন্তু তারা তো শপিং মলে নিয়ে আসে। তো এরপর নীরা আর কথা না বাড়িয়ে শপিং মলে ঢুকে যায়। কিন্তু আমরা সেই মলের ভিতরেই কয়েকজন লোককে দেখি যারা নীরার ওপর নজর রাখছিল। তো সেখানেই আমরা একজন নানকে দেখতে পাই, তার সাথে একটা বাচ্চাও ছিল। কালকে তার জন্মদিন বলে সে তার কাছে চকলেট চাইতে থাকে, কিন্তু এই নানের কাছে টাকা না থাকায় সে বাচ্চাটিকে বলতে থাকে যে আজ না, কাল সে এসে তার জন্য চকলেট নিয়ে যাবে। এটা শুনেই তো বাচ্চাটার মন খারাপ হয়ে যায়। যাক, তো এরপরই তার পুরো বিল করা হলে দেখা যায় তার তো 10,000 টাকা এসেছে। এটা শুনে ওই নান বলে যে তারা এখন এত টাকার জিনিস লাগবে না, সে পরের সপ্তাহে এগুলো নিয়ে যাবে। এই ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে রামও দেখছিল। তখনই আমরা রামকে দেখতে পাই সে বিল করা লোকটাকে কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু রাম বলার আগেই নীরা ওই লোকটাকে নানকে সবকিছু দিয়ে দিতে বলে আর বলে যে বিলটা সে দিবে। এটা শুনে লোকটাও নানকে বলে যে আজকে যাই নিবে তাই সে ফ্রিতে নিতে পারবে। এটা শুনে তো ওই বাচ্চা আর নান দুজনেই অনেক খুশি হয়ে যায়। তো এরপরে আমরা নীরাকে তার কার্ড দিয়ে পেমেন্ট করতে দেখতে পাই, কিন্তু তখনই দেখা যায় সবগুলো লাইট ফ্লিকার করতে শুরু করে আর হঠাৎই ইলেকট্রিসিটি চলে যায়। আর যখন বিদ্যুৎ আসে তখনই আমরা নীরার চারপাশে বেশ কয়েকজন গুন্ডাকে দেখি, যারা সবাই তার দিকে ছুরি ধরেছিল। জ্যোতি তো সাথে সাথে কাউকে কল করে এখানে আসতে বলে। অন্যদিকে রামও তাদেরকে মারার জন্য সামনে এগোতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় জন এসে সামনে দাঁড়ায়, আর জনকে সামনে দেখে তো তারা এজেন্ট জন বলে সেখান থেকে পালায়। যেটা দেখে জ্যোতি ওই ফোনের লোকটাকে আসতে মানা করে দেয়। পরে রাম এসে এর রহস্য জিজ্ঞেস করলে আমরা জানতে পারি আসলে লোকগুলো জনেরই সেট করা ছিল, যাতে করে ওদের চিন্তা ভাবনা জনকে নিয়ে পরিবর্তন হয়ে যায়। জ্যোতি তো জনের কাছে এখন অটোগ্রাফও চাইতে থাকে। এরপর দেখা যায় হোটেলে নিজের রুমে যাওয়ার সময় নীরা জনের বেশ প্রশংসা করে আর বলে সুপার হিরো সম্পর্কে সে আগে শুনেছিল, কিন্তু আজকে তো শপিং মলে প্রথমবার দেখল। তো নীরা রুমে ঢোকার সময়ে রামকে গুড নাইট বলে যায়। এরপরে আমরা জ্যোতিকে সেই চাওয়াওয়ালার সামনে দেখতে পাই, যেখানে সে চাওয়াওয়ালার সততার অনেক প্রশংসা করে। আসলে জ্যোতি সত্যি সত্যি চাওয়ালাকে সেই সিকিউরিটি এজেন্সির একজন সদস্য মনে করেছিল। এই নিয়েই সে সেখানে একটা ছোটোখাটো গোলমাল করে ফেলে। যাক, তো এরপরেই আমাদেরকে রাতের বেলা হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে কয়েকজন লোক আসে ইরাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় যে রাম ওদের মধ্যে একজনকে ছাড়া সবাইকে মেরে একদম কাবু করে ফেলে, আর ওই একজনের গলায় ছুরি ধরে
জিজ্ঞেস করে যে তারা এখানে কেন এসেছে। তখনই লোকটা জানায় যে তারা এখানে একটা অস্ট্রেলিয়ান মেয়ের জন্য এসেছে। রাম তখন জিজ্ঞেস করে, তো মেয়েটার সাথে তার কি কাজ? তখন ওই লোকটা বলতে থাকে যে তোমাকে এটা সম্পর্কে বলতে হলে আগে আমাদের গ্রাম সম্পর্কে বলতে হবে। এরপরেই লোকটা বলতে থাকে যে আমাদের গ্রামের নাম রুদ্রকুণ্ড, ওখানের মানুষরা গাছ বিক্রি করে নিজেদের জীবন ধারণ করত। কিন্তু এরপরেই বিশ্বনাথ নামের একটা লোক আসে যে গ্রামের সব লোকদেরকে গাছ কাটা থেকে বিরত রাখে। বিশ্বনাথ গ্রামের সব লোকদেরকে চাষবাস করতে শেখায়। এছাড়াও সে অনেক লোককে বিভিন্নভাবে সাহায্য করে। কিন্তু তখনই তাদের গ্রামে স্বামী নামের এক শয়তান চলে আসে। সে এসেই বলা শুরু করে যে রাবণ লঙ্কা থেকে এসেছে, যেখানে গ্রামের প্রত্যেকজন লোককে মেরে তাদের নাম নিয়ে সুমির লোকজন তাদের ঘরে থাকতে শুরু করে, আর যেই তাদেরকে মানত না তারা তাকেই মেরে ফেলত। গরুর গোয়াল, চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় তারা আধিপত্য বিস্তার করে ফেলেছিল। সুয়ামীর লোকেরা তো গ্রামের সব মানুষকে তাদের পক্ষে দাঁড়াতেও বাধ্য করে। লোকটা তখন রামকে এটাও বলে যে আমরা জানি না স্বামী আসলে কি চায়, কিন্তু আমরা আমাদের নাতিকে বাঁচাতে চাই, তাই তাড়াতাড়ি বলো আমাদের নাতি কোথায়, স্বামীর লোকেরা চলে আসবে। তো এর পরে আমরা কয়েকজন লোককে দেখতে পাই যারা একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল। লোকগুলো তখন একে নীরা মনে করে ওদের পেছন পেছন যেতে থাকে। জন্ত তখন রামকে কিছু করতে বলে, কিন্তু সেই সময় নীরা রুম থেকে বের হয় আর তাদেরকে শব্দ করতে নিষেধ করে, যা দেখে আমরা বুঝতে পারি যে ওই লোকগুলো যাকে নীরা ভেবে নিয়ে গিয়েছিল আসলে ওটা আসল নীরা না। তো এর পরেই আমরা জ্যোতিকে দেখতে পাই যে গ্রামের কোনো একজন লোককে প্রত্যেক মিনিটে মিনিটে খবর দিচ্ছিল। আসলে জ্যোতি না জেনেই স্বামীর লোকজনকে তাদের প্রত্যেকটা কাজের খবর দিয়ে দিচ্ছিল, যার ফলেই স্বামীর লোকেরা নীরা কোন হোটেলে এসেছে সেটাও জানতে পেরে যায়। তবে ভাগ্যক্রমে সে নীরার কোনো ছবি চায়নি, যার কারণেই এখন নীরা বেঁচে গিয়েছিল। এরপরেই আমরা জনকে দেখতে পাই নিজের রুমে বসে কাঁপছিল। রাম তখন তাকে জিজ্ঞেস করে সে কি এসি বন্ধ করবে। জন জানায় সে ঠান্ডার জন্য না, স্বামীর নাম শুনে কাঁপছে। জন সরাসরি রামকে বলে যে সে দরকার হয় এই কাজ ছেড়ে দিবে, কিন্তু তাও সে রুদ্রাকুণ্ডা গ্রামে যাবে না। তো জন যাতে ভয় না পায় এই জন্য রাম বলতে থাকে যে এগুলো তো সে সেট আপ করেছিল, এগুলো সব তার পাঠানো গুন্ডা। যেটা শুনে জন আবার খুশি হয়ে সেখানে শুয়ে পড়ে। যাক, তো এর পরেই আমরা সবাইকে রুদ্রাকুণ্ডা গ্রামে দেখতে পাই, যেখানে নর্মাল সাইনবোর্ডের পরিবর্তে রক্তমাখানো মমি সাইনবোর্ড হিসাবে পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করা হচ্ছিল। পথে কয়েকজন মানুষকে মেরে তাদের দেহ ঝুলিয়ে রাখা হয়েছিল আর তাদের দেহ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তখন একটা লোক নীরাকে এসে বলতে থাকে যে লোকগুলো সবাইকে মারছে। তখনই পেছন থেকে বারদা এসে ওই লোকটার মাথার মধ্যে মারে, সাথে সাথে লোকটা নিচে পড়ে যায়, যেটা দেখে জনও বুঝতে পারে যে কালকের লোকগুলো সত্যি সত্যিই ছিল। এরপরেই বারদা নীরাকে বলে যে স্বামী এখন একটা মিটিং করছে, সে আসলে সব কিছু বলে দিবে। ততক্ষণ নীরা আর সব লোক মিলে পারলে যেন নিজের দাদাকে বাঁচিয়ে নেয়। এরপরেই আমাদেরকে নীরার দাদাকে দেখানো হয় যে এখন হাঁটতে পারত না, তাকে দুজন লোক মিলে ভরে নিয়ে আসে। এরপরেই আমাদের নীরার দাদাকে দেখানো হয়, যেখানে সে বলে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট নীরার দাবাকে ইন্ডিয়াতে বিজনেস শুরু করার জন্য লাইসেন্স দিয়েছিল, যেই লাইসেন্সটা এখন স্বামী চায়। সে ওই লাইসেন্সের জন্যই নীরাকে ধরে নিয়ে এসেছে। আর যদি ওই লাইসেন্স নীরা স্বামীদের দিয়ে দেয় তাহলে এই গ্রামের মতো আরও অনেক গ্রাম নষ্ট হয়ে যাবে। তাই নীরার দাদা নীরাকে এখন এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। তখন তারা সবাই মিলে গ্রাম থেকে বেরোতে গেলেই বারদা তাদের উপর হামলা শুরু করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাম তখন পুরো গ্রাম ঘুরে আবারও সুমির ঘরের সামনে এসে থামে, যেটা দেখে জ্যোতি ওয়াকিটকিতে রামকে গাড়ি ঘোরানোর কথা বলে। আর তখনই দেখা যায় সেটা ভেঙে যায়, যার ভেতরে ছিল তুলা। তখন জ্যোতি রেগে গিয়ে গুলি করতে গেলে দেখা যায় সেটাও একটা খেলনা গুলি। সেই সময় জ্যোতি বুঝে যায় যে তারা এতক্ষণ ধরে তাদেরকে বোকা বানিয়েছে। অন্যদিকে আমাদেরকে রাম আর নীরাকে দেখানো হয়। রাম নীরাকে বলছিল সে যদি এখন গ্রাম ছেড়ে চলে যায় তাহলে তার পরিবার সম্পর্কে বলার জন্য গ্রামে আর কেউ বেঁচে থাকবে না। আসলে এখানে রাম পুরো গ্রামকে বাঁচানোর কথা ভাবছে। অন্যদিকে আমরা দেখতে পাই বারদার লোকেরা গেট বেঁধে দেয় যাতে কেউ পালাতে না পারে। তখনই রাম গাড়ি থেকে বের হয়ে সবাইকে মারতে শুরু করে। রামের সাথে তো কেউই পারছিল না। এটা দেখে বারদা একজন লোককে নীরাকে তুলে নিয়ে যেতে বলে, কিন্তু লোকটা নীরার কাছে পৌঁছানোর আগেই রাম তাকেও মেরে দেয়। এরপরেই রাম নীরাকে জিজ্ঞেস করে যে এখন সিদ্ধান্ত নীরার, সে পালিয়ে যাবে নাকি এদেশে এদের সাথে থাকবে। তখনই জন গিয়ে রামকে বলে যে সে 1.5 কোটি টাকার জন্য তো অনেক ভালো কাজ করছে। রাম
রাম বলে 1.5 কোটি টাকা না, 6.5 কোটি টাকা। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে এরপর ভিক্টরের দৃশ্য দেখানো হয়, যেখানে ভিক্টর বলছিল টাকার জন্য রবিনহুড যে কোনো কিছুর সাথেই লড়তে পারে, সে যেভাবেই হোক রবিনহুডকে ধরবেই। এরপরেই আমাদেরকে রামের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে বারদার গলার মধ্যে ছুরি ধরে আর তাকে বলে যে রাম চাইলে বারদা সবগুলো লোককে মেরে ফেলতে পারে, আবার সে চাইলে যে কোনো সময় নীরাকে নিয়ে এখান থেকে চলেও যেতে পারে। রাম তো সরাসরি বারদার থেকে জিজ্ঞেস করে যে সে নীরাকে এখানে রাখার জন্য রামকে কত টাকা দিবে। সেখানেই আসলে তাদের 5 কোটি টাকা ডিল ফাইনাল হয়, যেটাই সে এতক্ষণ জনকে বলছিল। অন্যদিকে আমাদেরকে জ্যোতি আর নীরাকে দেখানো হয়, যেখানে জ্যোতি নীরাকে প্রথমে এখান থেকে পালিয়ে গিয়ে তারপর লড়াই করতে বলছিল, কিন্তু নীরা তো এখানে থেকেই লড়াই করার সিদ্ধান্ত নেয়। এরপরেই আমাদেরকে ইন্টারন্যাশনাল মাদক ডিলারের শিপের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালেক্স নামের একজনকে আমরা দেখি। সে মাদক টেস্টিংয়ের মাস্টার। সে যদি সুমির মাদক পছন্দ করে তাহলে ডেভিড তার সাথে লেনদেন করতে রাজি হয়ে যাবে। তো আমাদেরকে একজনকে দেখানো হয় যে সুমিকে মারছিল, আর সুয়ামিও চুপচাপ তার হাতে মার খেতে থাকে, যতক্ষণ পর্যন্ত অ্যালেক্স জিজ্ঞেস করছে যে এটা কার মাদক। তখন সুয়ামি নিজের পরিচয় দেয়। এরপরে আমরা অ্যালেক্সকে ডেভিডকে কল করতে দেখতে পাই। ডেভিড তখন সুমির থেকে দাম জানতে চায়। সে বলে টাকা জরুরি না, মার্কেটের পরে। এরপরেই দেখা যায় যে লোকটা প্রথমে সুমিকে মেরেছিল, স্বামী এখন সেই লোকটাকেই বলে যে তুমিও এখানে কারুর জায়গা নিয়ে এসেছো, আর এখন তোমার জায়গা আমি নিয়ে ফেলেছি। এটা বলেই সে সেই লোকটাকে চেপে ধরে। সে এতটাই জোরে চেপে ধরে যে তার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে যায়। পরবর্তীতে আমাদেরকে নীরাকে দেখানো হয়, যেখানে জ্যোতি তাকে তখনও গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলছিল, কিন্তু নীরা তো রামের কথায় এতই মোটিভেটেড হয় যে সে কোনো মতেই যেতে চাচ্ছে না। এরপরেই আমরা নীরা আর রামকে কথা বলতে শুনি, যেখানে তারা কোথায় থাকবে এটা নিয়েই কথা বলছিল। আমরা তাদের পরবর্তীতে থাকার জায়গা দেখতে পাই, যেখানে জন এসে রামকে জিজ্ঞেস করে যে সে আসলে কত টাকা পাবে। সে কখনো বলছে 1 কোটি, কখনো বলছে 5 কোটি। তখন রাম তাকে আরও দুশ্চিন্তায় ফেলে দেওয়ার জন্য বলে 5,000 কোটি। তখন জন বলে কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে তার কাছ থেকে এত টাকা হাতিয়ে নেয়া ঠিক না। অন্যদিকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য রিনা তো রামের ওপর বেশ ইমপ্রেস হয়ে যায়। পরবর্তীতে আমরা বারদাকে একটা পূজা করতে দেখি, যেখানে রাম তাকে বারবার মেসেজ করতে থাকে। মেসেজের শব্দ শুনে তো একজন তাকে জিজ্ঞাসা করে যেটা কার মেসেজ। উত্তরে বারদা বলে স্বামী তাকে মেসেজ করছে। বারদা এরপর সবাইকে প্রতিজ্ঞা করছে বলে, যেখানে যে তারা সবাই মার খেয়েছে আর কিছুই করতে পারেনি, এটা যেন তারা স্বামীকে না বলে। তারা বলবে তারা বিদেশি মেয়েটাকে পাহারায় রেখেছে আর এখানে কিছুই হয়নি, সব আগের মতোই আছে। তো সেখানকার সবাই এটাই প্রতিজ্ঞা করে যে তারা কেউ সুমিকে এই বিষয়ে কিচ্ছু বলবে না। এরপর দেখা যায় তারা সবাই নিজেদের ক্ষত জায়গাগুলো ঢেকে ফেলছিল, যাতে সুমি কিচ্ছু বুঝতে না পারে। এরপরেই দেখা যায় অনেক ভিড়ের মধ্যে একজন লোকের ফোনে রামের মেসেজ আসে, যেখানে রাম এতগুলো মেসেজ পাঠিয়ে দিয়েছে, আর বারদা কেন কোনো মেসেজের রিপ্লাই দেয়নি এটাই জিজ্ঞেস করছিল সে। তখন বারদা ওই লোকটাকে জিজ্ঞেস করে যে রাম ওই লোকটার নাম আর নাম কিভাবে পেল। লোকটা বলে যে সে কিছুই জানে না। তখন বারদা তাকে আগুন ছুঁয়ে কসম খেতে বলে। সেই সময় আমরা আরেকজনের ফোনে রামের আরেকটা মেসেজ দেখতে পাই, যেখানে রাম বলছিল যে সে আসছে। তখনই দেখা যায় বারদা যাতে তাকে সন্দেহ না করে, তাই লোকটি সাথে সাথে আগুনের কসম করে ফেলে। একটু পরে আরেকজনের ফোনে কল আসে, তবে এটা রামের ছিল না, এটা ছিল সুয়ামির কল। সে কল করে জানায় যে সে আসছে। তখনই আমাদেরকে সুমিকে দেখানো হয়, যেখানে বারদা তার সাথে কথা বললেও সুমি তাকে ইগনোর করে যায়। এরপরে আমরা দেখতে পাই যে সুমির খুব কাছের একজনের ছবিতে মালা দেয়া, যেটা দেখে বারদা নিজেও অবাক হয়ে যায় আর সাথে সাথে ভয়ও পায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুমি খুব বেশি খুশি ছিল তার এই ডিলটা ফাইনাল হওয়া নিয়ে, কিন্তু প্রেমজিকে খুব উদাস দেখাচ্ছিল। তখনই স্বামী প্রেমজিকে এর কারণ জিজ্ঞেস করে। সে বলে সে বিজনেসটা চায় না, যার ফলে সুমি রেগে গিয়ে প্রেমজিকে সেখানেই মেরে ফেলে, যেই রক্ত তার হাতে এখনও লেগেছিল।
তো এরপর সুয়ামী বারদার গলায় একটা কাটা দাগের চিহ্ন দেখলে সেটার কারণ জিজ্ঞেস করে। বারদা বলে, কাটা ছেঁড়া ছাড়া কোনো কাজই তো হয় না। তো এরপর আমাদের রামদেও দেখানো হয়, যেখানে নীরা বোর্ডে কিছু লিখছিল আর জ্যোতি গুগলে এই কোম্পানির রিভিউ পড়ছিল, যেখানে জ্যোতি এমন একটা মানুষের কাছ থেকে সেলফি চাচ্ছিল এটা ভেবে সে কান্না করতে থাকে। তো এরপর নীরা রামকে ডাকলে সে খাবার হাতেই বের হয়ে পড়ে। পরবর্তীতে তারা দুজন মিলে বাইরে ঘুরতে যায়। তখনই আমাদেরকে একজন সহকারী কালেক্টরকে দেখানো হয়, যেখানে সে গ্রামবাসীদেরকে কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো কিছুতে অসুবিধা হচ্ছে কিনা এটা জিজ্ঞেস করলে তারা কেউ কিছু বলে না। এরপর আবার নীরা সেখানে গিয়ে কিছু বলতে চাইলে গ্রামবাসীরা তাকেও কিছু বলতে দেয় না। তার দাদা তাকে নিয়ে চিন্তা করছে এই বলে গ্রামবাসীরা তাকে কিছুই বলতে দেয় না, আর কালেক্টর সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে তার একটা কার্ড রামকে দিয়ে যায়। পরবর্তীতে আমাদেরকে সুমিকে দেখানো হয়, যার সাথে হোম মিনিস্টার কথা বলছিল। তখনই আমরা বুঝতে পারি নীরাকে ইন্ডিয়ায় আনা থেকে শুরু করে সব কিছুই ছিল এই হোম মিনিস্টারের প্ল্যান। তো ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে একটা গাড়ি এসে তাদের দুজনের সামনে থামে। এই গাড়ি থেকে সেই কালেক্টর বের হয়। আমরা বুঝতে পারি এই কারণেই গ্রামবাসীরা চুপ করেছিল, কারণ এই কালেক্টরও সুমির সাথেই মিলে কাজ করত। তো ওদিকে আমরা ওই কালেক্টরের গাড়ি থেকে নীরা আর রামকেও বের হতে দেখি। নীরা তো খুব স্টাইল নিয়ে এসে সুমির সামনে বসে আর তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেয়। সে বলে এখানে যত টাকা ইচ্ছা তত টাকা লিখতে, সে তাকে সব টাকা দিবে, তাই সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু সুমি নীরার সামনেই সেই চেকটা কেটে 2 ভাগ করে ফেলে, যেটা দেখে নীরা পুরো শকড হয়ে যায়। সুমিয়া এরপর নীরাকে যত দ্রুত সম্ভব লাইসেন্স নিতে বলে। এরপরেই নীরাকে গাড়িতে বসিয়ে দিয়ে রাম যায় সুমির সামনে। সে গিয়ে ওই ব্ল্যাঙ্ক চেকটা কুড়াল থেকে ছাড়িয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর সে সুমির থেকে তাকিয়ে বলে, দুনিয়াতে আমি প্রথম কাউকে দেখলাম যার কাছে টাকা জরুরি না, আমার কাছে তো টাকাই সবকিছু। এরপর সে বলে, বারদা আমাকে 5 কোটি টাকা দিবে বলছিল, কিন্তু ও আমার মেসেজের রিপ্লাইও দিচ্ছে না, আমার কলের অ্যান্সারও দিচ্ছে না, আর আজকে সকালবেলাও আমাকে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে সে। এই বলে রাম বারদাকে বলে, মনে হয় ওই দিনের মারটা ঠিক হয়নি বারদার জন্য, যেটা শুনে তো বারদা পুরো অস্বীকার করে। সে বলে, সুমির মানুষকে মারার মতো এত সাহস আছে তোমার মধ্যে? তখনই রাম বলে, তোমরা জানো না সুমি এই পুরো গ্রামের মধ্যেই ক্যামেরা ফিট করে রেখেছে। আমরা যে কালেক্টরের গাড়িতে উঠেছি এটা কালেক্টরও জানত না, তাহলে সুমি কিভাবে জানল? রাম তো সুমির অনেক প্রশংসা করে আর বলে সে একজন ভালো টেকনিশিয়ান। এরপরই রাম বারদাকে কোথায় কোথায় ক্যামেরা আছে এটাও দেখাতে থাকে। সে প্রথমে কাকতারুয়াকে দেখায়, এরপর তারা যে গাছের নিচে বসে মিটিং করছে এই গাছের মধ্যে একটা ক্যামেরা আছে এটা দেখায়। এমনকি হোম মিনিস্টার যে চেয়ারে বসেছে সেখানেও একটা ক্যামেরা লাগানো আছে। এটা শুনে আমরা সুমিকে দেখতে পাই যে তো রাগে ফুঁস ছিল, কিন্তু তাও সে আবার আগের মাদক ডিলারের মতো রামকেও জড়িয়ে ধরতে চায়। কিন্তু রাম বলে সুমি যখন তাকে টাকা দিবে তখনই সে সুয়ামীকে জড়িয়ে ধরবে। এইসব দেখে শুনে তো সুমি এবার রামকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। তখনই তাকে মিনিস্টার আটকে নেয়, কারণ এখন রামের কিছু হলে এই কথা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। তো এরপরে আমরা সুমির মোবাইলে ডেভিডের সাথে করা সেই ডিলটার কনফার্মেশন দেখতে পাই। অন্যদিকে আমরা জন আর ডেভিডকে নীরার দাদাবাড়িতে খেতে দেখতে পাই। সেখানে একজন তাদেরকে ভাতের ডালের পরিবর্তে পানি দিয়ে দেয়। তো এরপরই আমাদেরকে নীরা আর তার দাদাকে দেখানো হয়। সে নীরাকে এখানে থেকে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। সে জানায় যে সে তার দাদাকে এই অবস্থায় রেখে যেতে চায় না। তো এরপরই রাম এসে নীরার দাদাকে ভালোভাবে বোঝায় যে সে কেন যেতে চায় না। সে বলে, আপনার অবস্থা এত খারাপ হওয়ার পরও আপনি এই গ্রামের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আর নীরার মধ্যে তো আপনার রক্ত আছে, সে কিভাবে আপনাদেরকে এই অবস্থায় রেখে চলে যাবে? তখন তো নীরার দাদা তাকে জড়িয়ে ধরে। এরপরে আমাদেরকে একটা পূজার দৃশ্য দেখানো হয়, যেখানে সুমি বারকে ইগনোর করছিল। এরপর আমাদেরকে সুমিকে দেখানো হয় যেখানে সে কালেক্টর এবং আরেকজন লোককে ফোন করছিল, তবে দুজনের মধ্যে কেউই তার ফোন রিসিভ করছিল না, ফোনটা বারবার কেটে দিচ্ছিল। এরপরই আমাদেরকে নীরাকে দেখানো হয় যে গ্রামের লোকজনকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় তারা কেউই তার কথা শোনে না, সবাই চলে যায়।
তখন জ্যোতি এসে বলে, কেউ তোমার উপর বিশ্বাস করে না, তোমার দাদাও তোমার উপর বিশ্বাস করে না। এদিকে আবার জন আর রাম কথা বলছিল। কথার এক পর্যায়ে আমরা এটা জানতে পারি যে আসলে সুয়ামীর মোবাইল রামের সেই হ্যাকার বন্ধু হ্যাক করে ফেলেছে, আর ডিল ফাইনাল হওয়ার যে মেসেজটা ছিল এটাও ওই হ্যাকার বন্ধুরই কাজ ছিল। সেদিন যখন রাম কিছুক্ষণ সুয়ামীর সাথে কথা বলছিল তখনই সেই কাজ করেছে। যাক, এরপর আমরা নীরাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখি, যাকে রাম দেখছিল। ঠিক তখনই মাঝখানে জ্যোতি চলে আসে। সে নীরাকে বলে যে রামের ইন্টেনশন কিন্তু ভালো না, সেটা প্রুফও করতে পারবে। এজন্যই তারা একটা গেমের প্ল্যানিং করে। পরবর্তীতে আমরা দেখতে পাই তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটা খেলছে, যেখানে প্রথমে বোতলটা রামের দিকে পড়ে। তখন জ্যোতি রামকে জিজ্ঞেস করে, তোমার ফোনে কেউ কল দেয়নি তাই না? উত্তরে রাম হ্যাঁ বলে। এরপর বোতল আবার ঘুরলে এবারও সেটা রামের দিকে পড়ে। তখন নীরা রামকে জিজ্ঞেস করে যে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। যদি তখন নীরাকে মূল কথা জিজ্ঞেস করতে বলে, তখন নীরা বলে তার সম্পর্কে আগে জানা জরুরি। উত্তরে রাম বলে সে ছোটবেলা থেকে সব ইন্ডিয়ানদেরকে নিজের ভাই বোন মনে করত, আর সত্যি বলতে সে একজন ফরেন মেয়ের জন্য ওয়েট করছিল। যাক, এরপর বোতল ঘোরে আর সেটা নীরার দিকে পড়ে, যেখানে নীরা ট্রুথ বেছে নেয়। তখন রাম জিজ্ঞেস করে যে নীরার কোনো কল আসেনি না। তখন বাধ্য হয়ে নীরাকে সত্যিটা বলতে হয় যে নীরার ফোনে আসলেই কোনো কল আসেনি। এবার এটা শুনে তো জ্যোতি নিজেই কনফিউজড হয়ে যায়। খেলার এক পর্যায়ে জ্যোতি নীরাকে জিজ্ঞেস করে যে যদি তার ফোন নাই আসে তাহলে সে ফোন নিয়ে এদিক ওদিক ঘুরছিল কেন। নীরা তো এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপরে এবার পালা আসে জ্যোতির, যেখানে জন জ্যোতিকে জিজ্ঞেস করে যে সে প্রতিদিন কোথায় যায়। জ্যোতি উত্তর দেয় ডিপ্রেশনে। তো তারা তো এদিকে খেলছিল। অন্যদিকে আমরা মিনিস্টারের ঘর দেখতে পাই, যেখানে সে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সময় রামের বন্ধু সেই অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো সব তাদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। আর কোন আশ্রমের অ্যাকাউন্টে এটা গেছে এটা বোঝার জন্য সুয়ামীর লোকেরা সব আশ্রমের মানুষজনকে আর বাচ্চা কাচ্চাকে খুব মারতে থাকে। সব আশ্রমে গিয়ে গিয়ে তারা ভাঙচুর করতে থাকে, যেটা রামদের আশ্রমেও হচ্ছিল। তখনই রাম তার সেই বন্ধুকে কল করে আর তার ছবি পাঠাতে বলে স্বামীর কাছে, যাতে স্বামী মনে করে সেই আশ্রমটা রামের। তার বন্ধু তো তাকে নিষেধও করে এ ব্যাপারে যে সে এটা করতে পারবে না, কিন্তু আশ্রমকে বাঁচানোর জন্য রাম এটাই বেছে নেয়। তাই তার বন্ধুও বাধ্য হয়ে রামের ছবি পাঠিয়ে দেয়, যেটা দেখে তো স্বামী রাগে ফুঁসতে থাকে। এরপরেই আমরা বারদার কাছে কারো একটা কল আসতে দেখি, যেখানে সে কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। তবে আমাদেরকে আর এই বিষয়ে কিছুই দেখানো হয় না, কিন্তু পরবর্তীতে আমাদেরকে অনেকগুলো গাড়ি দেখানো হয়, যেখানে অনেক লোক অস্ত্র নিয়ে এসেছিল। তারা এসে প্রথমেই ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। তারপর তারা চুপিসারে নীরার দাদা বাড়িতে ঢুকে যায়। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের মতলব ভালো না। তারা তো বাসার সবাইকে ধরে এনে এক জায়গায় হয়, কিন্তু দাদা না থাকার কারণে তারা সবাই তাকে খুঁজতে আবারও আলাদা হয়ে যায়, আর সেখানে রামকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুমি লোকেরা রাম এবং দাদাকে একসাথে তুলে এনেছে। তখনই আমাদেরকে সুমির ফোনে একটা ভিডিও দেখানো হয়, যেটা দেখে সে বুঝে যায় যে রাম আসলে নীরার জন্য না, বরং দাদার জন্য এসেছে, যেটা শুনে দাদা নিজেও খুব অবাক হয়ে যায়। তখনই পেছন থেকে একজন এসে রামের মাথায় বানবার মারে, কিন্তু তার তো কোনো ব্যথা অনুভব হয় না। এরপরই দেখা যায় সে সুয়ামীর লোকগুলোকে মারতে শুরু করে। তখন নীরার দাদাও তাকে এখান থেকে চলে যেতে বলছিল, যদিও তার নিজের অবস্থা খুব খারাপ ছিল। নীরার দাদা তখন রামকে বাসায় যেতে বলে, কারণ নীরা বাসায় একা ছিল। কিন্তু রাম বলে যে সে এখানে একা আছে, কিন্তু নীরার কাছে তো রামের মতো আরও 4 জন আছে, নীরা একদম সেফ। তখনই আমরা নীরার চারপাশে 4 জনকে ফাইট করতে দেখতে পাই, যারা নীরার গায়ে একটা টোকাও লাগতে দেয় না। অন্যদিকে আমরা রামকে দেখি যে ফাইট করার সময় পকেট থেকে তার মানি ব্যাগটা পড়ে যায়, যেটা গিয়ে পড়ে দাদাজির সামনে। সেখানে দাদা আর রামের ছোটবেলার একটা ছবি ছিল। তখনই আমরা অতীতের কিছু দৃশ্য দেখি, যেখানে দাদাজি ট্রেনে বসেছিল। তখনই সে দেখতে পায় একটা ছেলে একজন লোকের পকেট থেকে তার মানি ব্যাগটা বের করে নিচে ফেলে দেয়। এরপর আবার সেই লোকটাকে ডেকে তার ব্যাগটা নিচে পড়ে আছে এটা বলে। তখন তো লোকটা
লোকটা খুশি হয়ে রামকে কিছু টাকা দেয়, যেটা রাম পাশে বসে থাকা একজন বৃদ্ধ মহিলাকে দিয়ে দেয়। তো তখনই রামকে পেছন থেকে কেউ রবিনহুড নামে ডাকে। রাম তো এটা শুনেই পেছন ফিরে তাকায়। তখনই আমরা দেখতে পাই যে এটা তো দাদাজি ছিল। তখন রাম বলে যে তার নাম রবিনহুড নয়, রাম। তো এরপরই দাদাজি তাকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে। রাম জানায় যে তার কোনো ভর নেই। তখনই দাদাজি তাকে একটা অনাথ আশ্রমে নিয়ে যায় আর যেতে যেতে বলে যে তুমি বলেছিলে তোমার কেউ নেই, কিন্তু তুমি কি জানো এই দেশ তোমার পরিবার, আর এখানে যত ভারতীয় আছে সবাই তোমার ভাই বোন। আর এরপর সে রামকে বলে সে যেন তাকে দাদাজি বলেই ডাকে। রাম তো এতে খুব খুশি হয়ে যায়। তো দাদাজির দিল জিতে যাওয়ার জন্য কয়েকদিন রামকে এই অনাথ আশ্রমে রেখে যায় আর বলে যে সে এসে তাকে নিয়ে যাবে। কয়েকদিন পরে দাদাজি আসলে রাম তাকে বলে যে তার বন্ধুদের এখন তাকে দরকার। যখন দাদাজি তাকে দরকার হবে তখন সে দাদাজির কাছে যাবে। তো এরপরে আমরা দাদাজিকে আশ্রমে কিছু টাকা দান করতে দেখি, যেখানে দাদাজি একাই নিজের মাথার ওপরে পুরো আশ্রমের দায়িত্ব তুলে নেয়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে দাদাজি এবার রামকে চিনতে পারে আর তার নাম ধরে ডাকে। এরপর সে একটা জায়গায় গিয়ে বসে। তখনই আমাদেরকে রামের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা সেই দৃশ্য দেখতে পাই যখন রামকে ভিক্টরের পাঠানো পুলিশরা ফলো করছিল। তখন রাম গিয়ে যে অ্যাম্বুলেন্সের ভিতরে বসে, সেখানে যেই লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা সেই লোক ছিল যে দাদাজির সাথে প্রত্যেকবার তাদের আশ্রমে আসত। সেই লোকটা তখন রামের হাত ধরে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের গ্রামের মধ্যে একজন রাক্ষস চলে এসেছে। একসময় যে আমাদের সাহায্য করছিল সে এখন আমাদের সাহায্য চাচ্ছে। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম পার করেছি। আমরা আমাদের বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করছি। অ্যাম্বুলেন্সের সেই লোকটি তখন রামকে হাত জোর করে নীরাকে বাঁচাকে বলে। তাই সেদিন রাতে যখন রাম আশ্রমে যায় তাকে এত উদাস দেখাচ্ছিল। সে তখন তার সব বন্ধুদেরকে বলে যে আমরাই ভুল করেছি, ওনারা আমাদেরকে সাহায্য করতে মানা করেনি, ওনারা নিজেরা এখন বিপদে আছে, ওনাদের আমাদের সাহায্যের প্রয়োজন। এরপরেই আমরা দেখতে পারি যদি রামদের এজেন্সিকে গুগলের নাম্বার 1 এজেন্সি দেখতে পাওয়ার পেছনেও রামের পুরো টিম ছিল, অর্থাৎ রাম এতদিন সবকিছু জেনে বুঝেই করছিল। তো এরপরেই আমরা রাম এবং দাদাজির মধ্যে কিছু আবেগপ্রবণ মুহূর্ত দেখতে পাই, কিন্তু সেটাকে বেশিক্ষণে স্থায়ী হতে দেয় না সুমি। সে রামকে বলে যে তোমার যদি ব্যাকআপ প্ল্যান থাকে তাহলে আমারও ব্যাকআপ প্ল্যান আছে, যেখানে সেই পুরো মাদক ডিলিংয়ের ওনার দাদাজিকে বানিয়ে দেয়। সে তার ডকুমেন্টারিতেই সব কিছুর পেছনে দাদাজিকে দায়ী করে। আর সে রামকে হুমকি দিয়ে বলে যদি সে চায় এরকম না হোক তাহলে যেন আধা ঘন্টার মধ্যে সুমি হাতে লাইসেন্স পৌঁছে যায়। তখন নীরাও সাথে সাথে তার দাদাজিকে বাঁচানোর জন্য আর কারো কথা না শুনে লাইসেন্স বের করে ফেলে। এরপরেই আমরা স্বামী আর রামদেরকে মুখোমুখি দেখতে পাই, যেখানে সুমি রামের শুকরিয়া করার জন্য তাকে কাছে ডাকতে থাকে। আর সে এটাও বলে দেয় যদি রাম নিজে থেকে না আসে তাহলে সে পুরো গ্রামকে ধ্বংস করে দিবে। রামকে তখন পেছন থেকে তার দাদাজি অনেক নিষেধ করে যে সে যেন স্বামীর কথা না শোনে। তখনই আমরা স্বামীকে দেখতে পাই যে ওই আগের মাদক ডিলারের মতো রামেরও হাড় হাড্ডি ছেপে ভেঙে দিচ্ছিল। তখনই বারদা রামের দিকে তাকিয়ে হাসতে থাকে, কিন্তু রাম তো তখন বুদ্ধি করে বারদাকে চোখের ইশারা দেয়, যেটা সুমি দেখে ফেলে। সাথে সাথে সুমি রামকে ছেড়ে দেয়। আসলে রাম এটা স্বামীর হাত থেকে ছাড়া পাওয়ার জন্যই করেছিল, যাতে তার বারদার ওপর সন্দেহ হয়। বারদাকে তখন এসে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো সাথে সাথে বারদার গলা চেপে ধরে। সুয়ামী তখন বারদাকে বলে নীল শেষ হওয়ার সাথে সাথে সে রামের সাথে বারদাকেও মেরে ফেলবে। তো এরপরেই সুমি রামকে বলে যে যদি সে তার দাদাজি আর এই পুরো গ্রাম আর সাথে ওই ভিডিওটিকে ঠিক দেখতে চায় তাহলে যেন সেই ডিলটা ঠিকঠাকভাবে করে দেয়। তখন বারদা রাম একটা ট্রাকে করে ডেভিডের সাথে ডিল ফাইনাল করার জন্য বের হয়ে যায়। এরপর আমরা সকালবেলা সুয়ামীর ফোনে একটা ভিডিও দেখতে পাই, যেখানে তার একজন লোককে খুব বাজাভাবে মারা হচ্ছিল। তখনই সুমির ফোনে একটা কল আসে, যেখানে অপর প্রান্তের লোকটা তাকে বলছিল যে আমি তো প্রথমেই বলেছিলাম যে ডেভিড ভাইয়ের সাথে ডিলে কোনো ধরনের ভুল হলে তারা তাদেরকে মেরে ফেলবে। যদি ডিল ঠিক সময় না পৌঁছে তাহলে তাদের সবার গলা কেটে দিবে সে। কিন্তু তখনই সুমি বলে ট্রাক তো রাতের বেলায় বের হয়ে গিয়েছিল। তখন অপর প্রান্তের লোকটা বলে শুধু তো ট্রাকই এসেছে, ট্রাকের ভেতরে তো কিছুই ছিল না, আর ডেভিড ভাই এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এতটুকু বলতেই সুয়ামী তো রাগে ফোনটাই আছাড় মারে। তখনই সুমি তার লোকজনকে ডাকতে থাকলে আমরা দেখতে পাই যেভাবে তার পুরো বাহিনী গ্রামের সব লোকজনের ওপর দখল করেছিল, তাদেরকে মেরে
তার নাম নিচ্ছিল ঠিক সেভাবে এখানেও হয়। তার বেশিরভাগ লোকজনই তাকে ছেড়ে রাতের বেলায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে চলে যায়। তার পুরো প্রাসাদে তার কোনো লোকজনই ছিল না। এরপরে আমরা প্রাসাদের একটা জায়গায় রামকে দেখতে পাই, যে সুমিকে ডাক দেয়। রাম তাকে বলে সে এখন সব কিছু করতে পারে। সুমির সাথে ডিল ফাইনাল করার কথা বলে সে তখনই সুমি কত লাগবে জিজ্ঞেস করে। রাম তখন এই না বলে যে সে তার থেকে এই পুরো গ্যাংকে কিভাবে আলাদা করেছে। রাম আসলে সুমির সব লোকজনকে কি বলে যে সুমি দুবাই গিয়ে একাই সেটেল হয়ে যাবে, আর তার সব লোকজন এই কথায় বিশ্বাস করে নেয়, যার ফলশ্রুতি সবাই তাকে রেখে চলে যায়। কিন্তু তখন রাম আবার কথা গুলিয়ে বলে যে আসলে তারা সবাই রামের ওপর ভরসা করেনি, তারা স্বামীকে ভরসা করেছিল। কিন্তু রাম তো সুমির মোবাইল হ্যাক করে নেয়, যার কারণে রাম তাদের সবাইকে স্বামীকে ছেড়ে যেতে বাধ্য করে। তো এর পরেই রাম সুমিকে তার কথার জালে জড়িয়ে নেয় আর 2-3 বার কনফিউজডও করে দেয়। তখনই সুমি রেগে গিয়ে রামকে মারতে থাকে, যেখানে প্রথম দিকে সুয়ামি তো রামকে ছুঁতেও পারে না, কারণ তার ছোড়া অস্ত্রগুলো তার দিকেই ফিরে আসছিল। রামকে মারতে গিয়ে সে তো নিজেই মার খাচ্ছিল। এরপর সে রামের দিকে মরিচ ছুঁড়ে মারে, কিন্তু তখনই রাম ফ্যান চালিয়ে দিলে মরিচগুলো তারই চোখে গিয়ে লাগে। এরপরেই সে একটি কুড়াল তুলে নেয় রামকে মারার জন্য, কিন্তু কোনো বাড়ি রামের গায়ে লাগে না, সেটা এটা এদিক লেগে জিনিসপত্র ভাঙতে থাকে। স্বামী তো রামকে মারতে মারতে একটা নড়বড়ে ব্রিজের মাঝখানে গিয়ে দাঁড়ালে রাম ব্রিজের খুঁটি ভেঙে দিয়ে স্বামীকে নিচে ফেলে দেয়। পরবর্তীতে আমাদেরকে সেদিন রাতে ট্রাকের দৃশ্য দেখানো হয়, যেখানে বারদা বলছিল যে যাকে আমি পূজা করি সে আমাকে মেরে ফেলবে। বারদার এই ইমোশনের সুযোগ নিয়েই রাম তখন তাকে প্রেমজির বলা একটা ফেক ভিডিও দেখায়, যেখানে প্রেমজি বলছিল যে সুমি তাকে সবাইকে ডেভিডের কাছে বেছে দিয়েছে, এখন বারদা একটা আছে যে তাদের সবাইকে বাঁচাতে পারে। এই ভিডিওটা দেখে বারদা রামের কথা শুনতে রাজি হয়ে যায়। এরপর তো সুমি রামের দিকে একটা বন্দুক ত্যাগ করে, তবে বন্দুকের সবগুলি রাম আগেই বের করে ফেলেছিল। ঠিক তখনই সুমি আর রামের গা ঘেঁষে একটা বন্দুক যায়। আমরা দেখতে পাই গল্পের শেষে ফাইনালি পুলিশ ভিক্টরের এন্ট্রি হয়, যাকে দেখেই রাম তো লুকাতে থাকে আর ভিক্টর রামের দিকে গুলি করতে থাকে। তখনই সুমি ভিক্টরকে গিয়ে বলে যে তুমি যা বলবে আমি তোমাকে তাই দিব, শুধু তুমি প্রথমে রামকে মেরে ফেলো। তখন ভিক্টর বলে তুমি মানুষের থেকে টাকা চুরি করে এখন আমাকে মারার চেষ্টা করছো রবিনহুড। যেটা শুনে সুয়ামি বলে এই রবিনহুডকে। ভিক্টর তখনই সুয়ামির মুখে একটা ঘুষি মেরে দেয়। আমাদেরকে তখন আদের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে মিনিস্টার ভিক্টরের ওপর চাপ দিয়েছিল তার হারানো টাকা খুঁজে দেওয়ার জন্য, যেখানে ভিক্টর মিনিস্টারের অ্যাকাউন্ট থেকে টাকা কার অ্যাকাউন্টে গেছে সেটা দেখে, আর সেটা ছিল সুয়ামির অ্যাকাউন্ট। তবে সেখানে নামটা এমন ছিল যার সাথে রবিনহুড নামের একটা মিল ছিল, এজন্যই ভিক্টর তাকে রবিনহুড মনে করে। আর ভিক্টর এসে প্রথমেই রামকে গুলি করছিল, কারণ রাম ভিক্টরের আগেই তার রবিনহুডের কাছে পৌঁছে গিয়েছিল। এখানে তো বেচারা সুমি কিছুই বুঝতে পারে না। সুমিকে নিয়ে যাওয়ার সময় সে বলছিল যে আমি রবিনহুড না স্যার। ভিক্টর তখন রামকে দেখে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছিলে। রাম জানায় আমিও তো রবিনহুডকে ধরতে এসেছিলাম স্যার। পরবর্তীতে আমাদেরকে রামের সেই হ্যাকার বন্ধুকে দেখানো হয়, যে অ্যাকাউন্টের সব তথ্য পাল্টে দিয়ে সেখানে রবিনহুডের সাথে মিলে এমন একটি নাম আর সুমির ছবি বসিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে আমাদেরকে মিনিস্টারকে দেখানো হয়, যে খুবই রেগে মেগে যাচ্ছিল রবিনহুডের কাছে, কিন্তু যখনই সে যায় তখনই সে দেখতে পায় যে এটা তো সুয়ামি। তখন তো সে নিজেই থতমত খেয়ে যায়। সেখানে সুমির অবস্থা খুব খারাপ ছিল। ভিক্টর তখন মিনিস্টারকে জিজ্ঞেস করে সে কি তার সাথে কথা বলবে। উত্তরে মিনিস্টার না জানায়। এরপর আমাদেরকে জেলের ভেতর আরেকজনকেও দেখানো হয়, যে আর কেউ না, ডেভিড ভাই। সে আসলে ইন্ডিয়া আসার পর কারণে অকারণে মানুষ খুন করছিল, আর তাছাড়া রাম ডেভিডের অ্যাকাউন্টও হ্যাক করে নিয়েছিল, তাই সেও ধরা পড়ে গেছে। তো সেখানে আমরা ডেভিডকে বলতে শুনতে পাই যে রবিনহুড যেখানেই থাকুক সে তাকে মেরেই ছাড়বে। এরপরেই আমাদেরকে 2004 সালের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ ট্রামের ছোটবেলার দৃশ্য, যেখানে দেখা যায় সেই অরফানেজের মালিক সব বাচ্চাদেরকে রবিনহুড সম্পর্কে বলছিল, যাকে সবাই গরিবদের হিরো বলে থাকে। তো এরপরই দেখা যায় রাম তো রবিনহুডকে নিয়ে লেখা একটা বই পড়ছিল। তখন তার সাথে সাথে আরও একজন সেই বইটা পড়ে, যে কিনা আর কেউ না, ডেভিড ছিল। অর্থাৎ তারা সেই অরফানেজে একসাথেই থাকত। কিন্তু তারা কিভাবে আলাদা হলো আর কিভাবে দুজন একেবারে দুই ধরনের মানুষ হয়ে উঠল সেটা আর এখানে দেখানো হয় না। আর সব শেষে রবিনহুডের নিচে আমরা ব্রাদারহুডও লেখা দেখতে পাই। আর এই টুইস্টের মধ্যে দিয়েই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়।
তার মানে এই মুভির পরবর্তী পার্টও আসতে চলেছে, আর সেখানেই আমরা হয়তো রাম এবং ডেভিডের ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনী জানতে পারব, আর কিভাবে তারা আলাদা হলো সেটাও জানতে পারব। আর এখন তাদের মধ্যে যে শত্রুতা গড়ে উঠেছে এর শেষ পরিণতি কি হবে সেই সব কিছুই আমরা জানতে পারব এর পরবর্তী পার্টে। আর এর পরবর্তী পার্ট যখনই রিলিজ হবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর আরেকটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ HB শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।